আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এখানে কর্মচারীর নাম বাংলাতে লেখা আছে। এখানে বাংলাতে লিখতে হবে নামটি। পদবি পদবি বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে লিখতে হবে ইংরেজিতে। জন্ম তারিখ ইংরেজিতে। সরকারি চাকরিতে প্রবেশের ধরন, যারা সরাসরি রাজস্ব পদে চাকরি পেয়েছেন তারা 1 নম্বরটি পূরণ করবেন, আর যারা জাতীয়করণকৃত তারা 2 নম্বর, এবং যারা পিডিবি 2 অথবা পিডিবি 3-তে চাকরি পেয়েছেন, পরবর্তীতে রাজস্ব খাতে স্থানান্তরিত হয়েছে, তারা 4 নম্বরটি টিক দিবেন। জেন্ডার আছে এখানে, যে পুরুষের টিক দিতে হবে, মহিলাতে, এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের অবশ্য নেই, থাকলে অন্যান্যতে টিক দিবেন। পিতার নাম ইংরেজিতে লিখতে হবে বড় হাতের অক্ষরে। মাতার নাম ইংরেজিতে লিখতে হবে বড় হাতের অক্ষরে। ধর্ম, যার যে ধর্ম সেটি দিতে হবে, ভুল করা যাবে না। ভুল করলে উৎসবের সময় সমস্যা হতে পারে। বৈবাহিক অবস্থা, বিবাহিত যিনি, বিবাহিত, অবিবাহিত যিনি, তিনি অবিবাহিত টিক দিবেন। বিধবা যিনি, বিধবাতে টিক দিবেন। বিপত্নীকে টিক দিবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তালাক প্রাপ্ত হয়েছেন, সেই ক্ষেত্রে অন্যান্যতে টিক দিতে হবে। মোবাইল ফোন নম্বর, যে ফোন নম্বরটি ফিক্সিশনে দেওয়া রয়েছে সেই ফোন নম্বরটি এখানে দিতে হবে। ইমেল ঠিকানা যদি থাকে। টিন নাম্বার, যার টিন নম্বর থাকবে সে দিবে, আর যার টিন নম্বর নেই তার দেওয়ার প্রয়োজন নেই। পারিবারিক তথ্যাদি, স্বামী/স্ত্রীর সম্পর্কিত তথ্যাদি। একজন স্ত্রীর ক্ষেত্রে, একজন স্ত্রী যদি সহকারী শিক্ষক হন, সেই ক্ষেত্রে তার স্বামীর নাম, স্বামীর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ এখানে ফিল আপ করবেন। সন্তান সম্পর্কিত তথ্যাদি, একজন শিক্ষকের যদি একটি সন্তান হয় এবং সন্তানের বয়স যদি 18 বছরের নিচে হয়, তাহলে বার্থ রেজিস্ট্রেশন নম্বর এখানে বসাতে হবে। আর যদি 18 বছরের উপরে হয় তাহলে এনআইডি নম্বরটি বসাতে হবে। একাধিক সন্তানের ক্ষেত্রে একাধিক ঘর পূরণ করতে হবে। যদি কোনো শিক্ষকের বা কোনো চাকরিজীবীর সন্তান যদি প্রতিবন্ধী হয়, সেই ক্ষেত্রে প্রতিবন্ধীর ঘরে সেই সন্তানটির তথ্য লিপিবদ্ধ করতে হবে। যদি পরে কোনো সুবিধা দেয় তাহলে সে পাবে। সেই ক্ষেত্রে যে সন্তানটির, সেই ক্ষেত্রে এইখানে না বসিয়ে এই কলামে বসাতে হবে। ব্যাংক সংক্রান্ত তথ্যাদি, ব্যাংক হিসাব নাম্বার, ব্যাংক হিসাবের নাম ইংরেজিতে লিখতে হবে। এখানে কোনোভাবে হিসাবের নাম ভুল করা যাবে না। হিসাব নম্বর নির্ভুলভাবে লিখতে হবে। ব্যাংক হিসাবের ধরন, শিক্ষকদের ক্ষেত্রে সঞ্চয়ী হবে, টিক দিতে হবে। ব্যাংকের নাম সোনালী ব্যাংক হতে পারে, অগ্রণী ব্যাংকও হতে পারে, রূপালী ব্যাংকও হতে পারে। ব্যাংকের নামটি বড় হাতের অক্ষরে সুন্দর করে নির্ভুলভাবে লিখতে হবে। শাখার নাম লিখতে হবে। ব্যাংক রাউটিং নম্বরটি ব্যাংক থেকে অথবা শিক্ষা অফিস থেকে সংগ্রহ করা যেতে পারে। চাকরি সম্পর্কিত তথ্যাদি, বর্তমান অবস্থান, বর্তমান পদ, যিনি যে পদে বর্তমান আছেন সেই পদের নাম লিখতে হবে। বর্তমান পদে যোগদানের তারিখ।
বর্তমান পদে যোগদানের তারিখ, প্রথম যোগদানের তারিখটি হবে যদি তার পদের পরিবর্তন না হয়ে থাকে। বর্তমান গ্রেড, বর্তমানে তিনি যে গ্রেডে বেতন প্রাপ্ত হচ্ছেন সেই গ্রেডটি এখানে বসাতে হবে। বর্তমান স্কেল, বর্তমানে তিনি যে স্কেলে বেতন প্রাপ্ত হচ্ছেন সেই স্কেলটি এখানে ফিল আপ করতে হবে। বর্তমান শ্রেণী, এখানে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী রয়েছে। শিক্ষকদের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর টিক দিতে হবে। প্রধান শিক্ষকদের গ্যাজেট প্রকাশ হয়নি বিধায় প্রধান শিক্ষকদেরও তৃতীয় শ্রেণীর কর্মচারী এই ঘরটিতে টিক চিহ্ন দিতে হবে। প্রথম যোগদান, প্রথম যোগদানের কর্মস্থল অফিস, মন্ত্রণালয়, বিভাগ। এখানে শিক্ষকদের যোগদান শিক্ষা অফিসে হলেও অনেকে ভুল করে শিক্ষা অফিস দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে এখানে ইংলিশে লেখা আছে নিচে ওয়ার্কিং প্লেস, অর্থাৎ তার কর্মস্থল, অর্থাৎ বিদ্যালয়ের নামটি, প্রথম বিদ্যালয়ের নামটি হবে। প্রথম যে বিদ্যালয়টিতে তিনি যোগদান করেছেন সেই বিদ্যালয়ের নামটিই হবে। প্রথম যোগদানের তারিখে গ্রেড ও স্কেল, সরকারি চাকরির ক্ষেত্রে তারিখ, গ্রেড ও স্কেল পূরণ করতে হবে। তিনি যদি পূর্ববর্তী কোনো চাকরি করে থাকেন সেই ক্ষেত্রে এই ঘরটিও পূরণ করতে হবে। পদোন্নতি / উচ্চতর স্কেলের তথ্যাদি, যদি কোনো শিক্ষক পদোন্নতি পেয়ে থাকেন এই ঘরে পদোন্নতি, কোন ধরনের পদোন্নতি অথবা উচ্চতর স্কেল পেয়ে থাকেন সেই ক্ষেত্রে এই ঘরটি পূরণ করতে হবে। যেমন প্রথম টাইম স্কেল, প্রথম টাইম স্কেলের জন্য প্রথম ঘরটি এবং দ্বিতীয় টাইম স্কেলের জন্য দ্বিতীয় ঘরটি পূরণ করবেন, এবং যদি তৃতীয় টাইম স্কেল হয় তৃতীয় ঘরটিও পূরণ করতে পারেন। এবং চতুর্থ ক্ষেত্রে যদি তার পদোন্নতি হয় তাহলে একটি এক্সট্রা ঘর তাকে দাগ টেনে পূরণ করতে হবে। সরকারি আবাসন, কোনো সরকারি কর্মচারী যদি আবাসন বা বাসা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে বাসা ভাড়া নেওয়ার তথ্যাদি এই ঘরটিতে পূরণ করতে হবে। বর্তমান মূল বেতন ও ভাতাদি, একজন কর্মচারীর মূল বেতন এইখানে ফিল আপ করতে হবে। মূল বেতন, দায়িত্ব ভাতা, দায়িত্ব ভাতা শুধু চলতি দায়িত্ব প্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রেই হবে, তাছাড়া অন্য শিক্ষকের ক্ষেত্রে হবে না। যাতায়াত ভাতা নেই আমাদের, শিক্ষা ভাতা, একজন শিক্ষকের যাতায়াত ভাতা নেই। শিক্ষা ভাতার ঘরে শিক্ষা ভাতা, বাড়ি ভাড়া ভাতার ঘরে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, ধুলাই ভাতা শিক্ষকদের নেই, এটি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের। সেই ক্ষেত্রে যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী শুধু তারাই এই ঘরটি পূরণ করবেন। কর্তন সমূহ, কর্তন, এখানে যে কর্তনগুলি রয়েছে সেগুলি শিক্ষকদের জন্য নয়। তারপরে সাধারণ ভবিষ্যৎ তহবিল এবং এর অগ্রিম সংক্রান্ত তথ্যাদি। সাধারণ ভবিষ্যৎ তহবিল, ভবিষ্যৎ তহবিলের প্রকৃতি, এখানে প্রথমটি ইনক্রিমেন্ট সুদ সহ এবং দ্বিতীয়টি ইনক্রিমেন্ট সুদ ব্যতীত। যদি কোনো কর্মচারী বা শিক্ষক সুদবিহীনভাবে সাধারণ ভবিষ্যৎ তহবিল থাকে তাহলে 2 নম্বরে টিক দিতে হবে।
হিসাব নম্বর, এখানে হিসাব নম্বর বলতে ভবিষ্যৎ তহবিলের হিসাব নম্বর বসাতে হবে। ভলিউম নম্বর, ভলিউম নম্বর হিসাবরক্ষণ অফিস থেকে যে অ্যাকাউন্টস স্লিপটি প্রতি বছর দিয়ে থাকে সেই অ্যাকাউন্ট স্লিপে ভলিউম নম্বর এবং পৃষ্ঠা নম্বর পাবেন। যদি কেউ স্লিপ সংগ্রহ করতে না পারেন তাহলে হিসাবরক্ষণ অফিস থেকে ভলিউম নম্বর এবং সর্বশেষ পৃষ্ঠা নম্বরটি সংগ্রহ করে নিতে ভুলবেন না। বর্তমান মাসিক চাঁদা কর্তনের পরিমাণ, যারা যত চাঁদা কর্তন করেন সেই চাঁদার পরিমাণটা এখানে ফিল আপ করবেন। কেউ 1000, কেউ 2000, কেউ 3000, যার যেমনটি চাঁদা কর্তন হয় তেমনটি বসিয়ে দিবেন। জিপিএফ নমিনি সংক্রান্ত তথ্যাদি, মনোনীত ব্যক্তির পরিচিতি নম্বর। জিপিএফ নমিনি সংক্রান্ত যদি একজন মহিলা শিক্ষকের ক্ষেত্রে তার স্বামীর নামটি হতে পারে এবং পুরুষ শিক্ষকের ক্ষেত্রে তার স্ত্রীর নাম, তার জন্ম তারিখ, সম্পর্ক। স্বামী হলে, যদি মহিলা শিক্ষক হলে সম্পর্ক স্বামী হবে, আর যদি পুরুষ শিক্ষক হয় তাহলে সম্পর্ক স্ত্রী হবে। নামটি বাংলায় লিখতে হবে। মনোনীত অংশ 100% হতে পারে এবং 60% বা 70% যদি হয়, বাকি 30% অন্য কাউকে যদি সে নমিনি করে তার নামটি দ্বিতীয় ঘরে বসাতে হবে। চলমান জিপিএফ অগ্রিম, যদি কোনো কর্মচারী বা কোনো শিক্ষক তার জিপিএফ থেকে অগ্রিম গ্রহণ করে থাকে তাহলে সেই প্রথম অথবা দ্বিতীয় অগ্রিমের তথ্যাদি পূরণ করতে হবে। যেমন প্রথম অগ্রিমের মঞ্জুরি নম্বর এখানে বসাতে হবে, মঞ্জুরির তারিখ বসাতে হবে, মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ, মোট কিস্তির সংখ্যা, কিস্তি পরিশোধ শুরুর তারিখ, পরিশোধিত কিস্তির সংখ্যা, সুদের মোট পরিমাণ, সমন্বয়কৃত অর্থের পরিমাণ, সুদের কিস্তির সংখ্যা, পরিশোধিত সুদের কিস্তির সংখ্যা। এখানে একটা বিষয় বলে দিচ্ছি, অনেক শিক্ষক বলে থাকেন যে পরিশোধিত সুদের কিস্তি সংখ্যা আমি কি লিখবো। সেই ক্ষেত্রে যেমন 24+26 কিস্তিতে পরিশোধ যোগ্য অনেকে অগ্রিম নিয়ে থাকেন। এখানে 24-এর সাথে যে অতিরিক্ত 2 কিস্তি, এই 2 কিস্তিটি হচ্ছে পরিশোধিত সুদের কিস্তি সংখ্যা। সেই ক্ষেত্রে 2 লিখবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 12+1+13, অর্থাৎ সেই ক্ষেত্রে পরিশোধিত সুদের কিস্তি সংখ্যা হবে 1 এবং সুদের কিস্তি সংখ্যা সেই সময়ে যতটি কিস্তি সংখ্যা দেওয়া হয়েছে ঠিক ততটাই লিখতে হবে। বর্তমান ঋণ সংক্রান্ত তথ্যাদি, বর্তমান ঋণ সংক্রান্ত তথ্যাদি বলতে আরও অন্যান্য ঋণ রয়েছে, যেমন গৃহ নির্মাণ ঋণ থাকতে পারে, কম্পিউটার ঋণ থাকতে পারে, মোটরসাইকেল ঋণ, মোটর কার ঋণ, বাইসাইকেল ঋণ। এখানে ঋণের ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, এখানে সেই ঋণটি বসবে যে ঋণটি হিসাবরক্ষণ অফিস থেকে গ্রহণ করা হয়েছে। কোনো পার্সোনাল ঋণ যেটি ব্যাংক থেকে বা অন্য কোথাও থেকে গ্রহণ করা হয়েছে সেটি এখানে বসানো যাবে না। যেমন অনেক সময় শিক্ষকগণ ব্যাংক থেকে পার্সোনাল ঋণ নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে পার্সোনাল ঋণটি এখানে বসবে না। গৃহীত অর্জিত ছুটি, অনুমোদিত ছুটি, ছুটির ধরন, এখানে অনেক রকম ছুটি থাকতে পারে, অর্জিত ছুটি থাকতে পারে। অর্জিত ছুটির মধ্যে
অনেক রকম ছুটি থাকতে পারে, যেমন চিকিৎসা ছুটি থাকতে পারে, হজে গমন ছুটি থাকতে পারে এবং অন্যান্য অর্জিত ছুটি থাকতে পারে। আরও কিছু ছুটি রয়েছে, যেমন শ্রান্তি বিনোদন ছুটি, মাতৃত্ব ছুটি। পর্যায়ক্রমে ছুটির ধরন লিখে বেতন প্রকৃতি, ছুটির উদ্দেশ্য, মঞ্জুরি নম্বর, মঞ্জুরি আদেশের তারিখ, ছুটি ভোগের সময়কাল, মোট ভোগকৃত ছুটি ঘরগুলো পর্যায়ক্রমে ফিল আপ করতে হবে। লিয়েন ছুটির ক্ষেত্রে এটি আমাদের প্রয়োজন নেই। শৃঙ্খলামূলক ব্যবস্থা যদি থাকে, যদি কোনো শিক্ষকের সাজা হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই শিক্ষকের দণ্ডের প্রকৃতি, দণ্ডের ধরন, আদেশ নম্বর, আদেশের তারিখ, সময়কাল, কত থেকে কত পর্যন্ত, শাস্তির আদেশের আলোকে পুনর্নির্ধারিত বেতন পূরণ করতে হবে। চাকরিজীবীর অবর্তমানে পেনশন প্রাপ্তির উত্তরাধিকারী মনোনয়ন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। একজন চাকরিজীবীর অবর্তমানে, অর্থাৎ তার অবর্তমানে তার উত্তরাধিকারী মনোনয়ন একজন চাকরিজীবী করে যেতে পারেন। সেই ক্ষেত্রে সাধারণত মহিলা শিক্ষকের ক্ষেত্রে তার স্বামীর তথ্যটি পূরণ করতে হবে এবং পুরুষ শিক্ষকের ক্ষেত্রে তার স্ত্রীর তথ্য পূরণ করতে হবে। এমনও হতে পারে স্ত্রীর সাথে আরও একাধিককে নমিনি করে যেতে পারেন। সেই ক্ষেত্রে স্ত্রীর নাম, জন্ম তারিখ, সম্পর্ক, নাম বাংলায়, বৈবাহিক অবস্থা, প্রতিবন্ধী অবস্থা, মনোনীত অংশ। যদি শতকরা 100% হয় তাহলে একজনের নামই হবে। যদি 80% অথবা 70% হয় তাহলে দ্বিতীয় ঘরটি পূরণ করে তার পার্সেন্টেজ লিখে দিতে হবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ।